তোমার ডিভোর্সি বোনকে আমি বসিয়ে বসিয়ে রেঁধে খাওয়াতে পারবো না। কি হতো একটু মানিয়ে চললে? মানুষ কি মানিয়ে সংসার করে না? সংসার মানেই মানিয়ে চলতে হবে। তা না করে উনি প্রতিবাদী নারীর মতো ডিভোর্স দিয়ে ভাইয়ের ঘাড়ে এসে বসেছে। এখন বিয়ে না দেওয়া অবধি মাথায় তুলে রাখতে হবে, আমার কি ঠেকা পড়েছে যে অন্যের মেয়েকে বাসায় বসিয়ে রেখে খাওয়াবো? রোকেয়া, তুমি কি বলছো তা কি তোমার আন্দাজে আছে? আমার বোনকে নিয়ে এমন কথা বলার সাহস কি করে হয় তোমার? কিভাবে বলতে পারো এসব কথা, যেখানে সবই তুমি জানো? ওরকম একটা পুরুষের সাথে সংসার করা যায় না, যে কিনা কারণে অকারণে গায়ে হাত তোলে। আমি যদি এমন হতাম, তুমি কি আমার সাথে সংসার করতে? পুরুষ মানুষের এরকম একটু আধটু দোষ থাকেই, সেগুলো মেনে নিতে হয়। তোমার আদরের বোন তো তা পারলো না, নারীবাদী হয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এলো। অবশ্য আসবে না কেন? আদরে আদরে তো ননির পুতুল বানিয়েছো, শ্বশুরবাড়ি গিয়ে কাজকর্ম পারেনি, তাহলে মারবে না তো মাথায় করে রাখবে? বিয়ের আগেও আমার জীবনটাকে তেজপাতা করেছে, এখনও তেজপাতা করতে চলে এসেছে। আমার এই সংসারে থেকে শান্তি নেই। মুখে লাগাম তো, পাশের রুমে মিম আছে, তোমার কথা শুনতে পাবে। শুনুক, শোনার জন্য বলছি। আমাকে তো তোমার ভাই বোন মিলে মেরে ফেলার পরিকল্পনা করছো। একটা মেয়ে কম কারণে সংসারের মায়া ত্যাগ করে না, তা তোমার অজানা নয় রোকেয়া। তবু তুমি এরকম কথা কিভাবে বলছো আমি বুঝতে পারছি না। আজ তোমার বোনের সাথে সেম ঘটনা ঘটলে তুমি কি এভাবে কথা বলতে পারতে? আমার বোন হলে সব মানিয়ে নিত, তোমার বোনের মতো ননির পুতুল নয় আমার বোন। কি করে সংসার করতে হয় তা আমার বোন জানে। আমরা ওকে সেরকম শিক্ষা দেইনি যে কিছু হলে ডিভোর্স দিয়ে চলে আসবে। ভবিষ্যৎ কেউ বলতে পারে না, কার সাথে কীরকম হবে তা একমাত্র আল্লাহ জানেন। তবে আমি দোয়া করি তোমার বোনের সাথে এরকম না হোক। সংসার ভাঙা কত কষ্টের তা আমি নিজের চোখে দেখেছি। তোমার আক্কেল জ্ঞান কি ঘোড়ার ঘাস কাটতে গেছে? তোমার বোনের ডিভোর্স হয়েছে, এর জন্য আশেপাশের মানুষ কত কি বলে জানো? ওর জন্য আমাকেও কথা শোনায়। আমি কেন কথা শুনবো? অন্যের কথা কি বলবো, আমার নিজের ঘরে একজন আছে। কি বললে? অন্যের কথায় কান্না দিয়ে নিজের ননদের প্রতি একটু সদয় হও। ওর এখন আমাদেরকে প্রয়োজন। আমরা ওর থেকে মুখ ফিরিয়ে নিলে ও নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এ সময় মিমের অনেক মানসিক সাপোর্ট প্রয়োজন। ও মানসিকভাবে পুরো ভেঙে গেছে। তোমার প্রতি বিনীত অনুরোধ, ওকে মানসিকভাবে সাহস দিতে না পারলে দিও না, কিন্তু মেয়েটাকে মানসিকভাবে ভেঙে দিও না। হ্যাঁ, সব তো আমিই করি। উচিত কথা বললে কর্তা অসন্তুষ্ট। আমি ঠিকই বলছি, আমার কথা ভেবে দেখো। হাত জোর করছে, এই বিষয় নিয়ে কোনো কথা বলো না। যদি কখন আমার বোনকে উল্টাপাল্টা কিছু করো তাহলে তোমাকে ছাড়বো না। এখন কি ছেড়ে দিয়েছো নাকি? ডিভোর্সি বোন যেদিন থেকে বাসায় পা রেখেছে সেদিন থেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা শোনাচ্ছ। আমি কিছু করলেও দোষ, না করলেও দোষ। বারবার ডিভোর্সের কথা বলো না, আমার শুনতে ভালো লাগে না। আমার বোন নিজের ইচ্ছায় নিজের নামের সাথে ডিভোর্সটা একটা লাগায়নি। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। তোমার সাথে কথা বলাই বোকামি চত্ব সব। সামাদ উঠে চলে গেল। রোকেয়া রেগে পূর্বের থেকে দ্বিগুণ চেঁচিয়ে বলল, যাও যাও, আমার কথা তো এখন ভালো লাগবে না। উচিত কথা শুনতে তিতাই লাগে। আমি থামবো না, আমার ঘাড়ে এসে উঠেছে, আমি উঠতে বসতে কথা শোনাবই, তোমাদেরও শুনতে হবে। দেয়ালে পিঠ ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মিম। এতক্ষণ ভাই ভাবি যাবতীয় কথোপকথন তার কান অব্দি এসেছে। ভাবি, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তুমি ঘর ঝাড়ু দিচ্ছ, তাহলে আমি মুছে ফেলি। সারাদিন আমি শুয়ে বসে থাকি, তোমাকে কাজ করে দিলে আমারও সময় যাবে, তোমারও কাজে সহযোগিতা করা হবে। রোকেয়া ঝাড়ু দেওয়া থামিয়ে চোখ লাল করে মিমের দিকে তাকালো। কোমরে হাত রেখে কঠিন স্বরে বলল, আমাকে কি শান্তি দেবে না? তোমরা ভাই বোন কি পণ করেছো যে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিবে? বাইরে গিয়ে যেন সারা মহল্লা ছড়াতে পারো আমি তোমাকে দিয়ে বাসার সব কাজ করাই, সেই বন্দোবস্ত করছো? না ভাবি, আমি শুধু তোমাকে সহযোগিতা করার চিন্তা করছিলাম। তার কোনো দরকার নেই। এত মিছে দরদ দেখানোর প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। আমার সহযোগিতার কথা যদি চিন্তা করতে, তাহলে স্বামীকে ডিভোর্স দিয়ে আমার কাঁধে ঝুলে পড়তে না। কি হতো বাপু একটু মানিয়ে চললে? স্বামীকে যদি নিজের দিকে বশ করতে না পারো, তাহলে কেমন স্ত্রী হলে তুমি? স্বামীকে হয় রূপ নয় গুণ দিয়ে হাত করে রাখতে হয়। অবশ্য তোমার কাছে কিছুই নেই, তুমি বশ করবেই বা কিভাবে? ভাবি, পূর্ণ কথা খুঁচিয়ে জখম করো না। আমি এমনিতেই আহত। সংসার ভাঙা নারীর আর্তনাদ তুমি বুঝবে না। তোমার তো ডিভোর্স হয়নি, তাই আমার দুঃখ তোমার হৃদয় স্পর্শ করবে না। রোকেয়া তেলে বেগুনে জ্বলে উঠল। কি বলতে চাইছো তুমি? এখন তোমার দুঃখ বুঝতে হলে আমাকে ডিভোর্সই হতে হবে? তোমার যা মতিগতি দেখছি, আমার মনে হচ্ছে তুমি এখন চাও তোমার ভাইয়ের সাথে আমার ডিভোর্স হয়ে যাক। নিজের সংসার তো খেয়েছো, এখন আমারটা খেতে উঠে পড়ে লেগেছো। নিজের স্বামীকে বশ করতে না পারলে কি হবে? আমার স্বামীকে তো ঠিকই বশ করে ফেলেছো। এখন যেদিন ইচ্ছে হবে বলবে আমাকে ডিভোর্স দিতে, তোমার ভাই তাই করবে। ছি ছি ভাবি, কি বলো তুমি এসব? তোমার মুখে একটু আটকালো না? কি করে ভাবো তুমি? আমাকে সহ্য করতে পারো না বলে কি যা মুখে আসবে তাই বলে দিবে? প্লিজ ভাবি, আমাকে আঘাত করে কথা বলো না। এমনি আমি ভেঙে চুরে নিজেকে গড়ার চেষ্টা করছি। আমাকে মারার বন্দোবস্ত করো না, তোমার কাছে আমি অনুনয় করছি।
মিম চোখের পানি মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। রোকেয়া মুখ বাঁকিয়ে ঝাড়ু দিতে ব্যস্ত হয়ে গেল। রাতে খাবার টেবিলে বসে সামাদ উচ্চস্বরে বোনকে ডাকলো। মিম, খেতে আয়। রোকেয়া তরকারি বাটি শব্দ করে টেবিলে রেখে বলল, ওকে ডাকার কি দরকার? নিজে খেতে বসেছো, খাও না। ওর যখন মন চাইবে খেয়ে নিবে, এত জোর জবরদস্তি করার কোনো দরকার নেই। কি দরকার আছে কি দরকার নেই তা তোমার থেকে আমি ভালো জানি। খেতে বসেছি, কোনো অনর্থক চাই না আমি, তাই দয়া করে কোনো ঝামেলা পাকিও না। সব ঝামেলা আমিই পাকাই, তোমরা ভাই বোন কিছু করো না। সবসময় আমার দোষ ধরার জন্য তোমরা উৎপেতে থাকো। মিম। আসছি ভাইয়া। মিম ভাইয়ের ডাক শুনে দেরি করলো না, খাবারের টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসলো। দুপুরে খাবার খেয়েছিলি? হ্যাঁ ভাইয়া। বাসায় কি কোনো সমস্যা হচ্ছে? মিম এক পলক ভাবির দিকে তাকিয়ে ছোট করে ঢোক গিলে মাথা নাড়িয়ে বলল, না, সমস্যা হবে কেন? না হলেই ভালো। বললে না কেন? বলো। তোমাকে দিয়ে আমি অনেক কাজ করাই, উঠতে বসতে কথা শোনাই, সুযোগ পেলে খোটা দিতেও ছাড়ি না। পরে তো ভাইয়ের কাছে ঠিকই বলবে, এখন বলতে সমস্যা কি? যত দোষ সব তো আমারই। আমি কিছু না করলেও তোমার ভাই আমাকে দোষারোপ করে। এর থেকে ভালো হয় দোষ করেই দোষী হই। কি শুরু করলে ভাবি? খেতে বসেছি আমরা। খাওয়ার সময় কি তোমার মুখটা বন্ধ হয় না? এত কথা বলো কি করো তুমি? বলবোই, আমার মুখ আছে, আমি বলবো। তোমাদের কোনো সমস্যা? সমস্যা হলে কান বন্ধ করে রাখো। দিনকে দিন সংসারটা আমার কাছে বিষাক্ত হয়ে যাচ্ছে। নিজের সংসার ভেঙেছে, আমার সংসারও ভাঙতে লেগেছে। থাকবো না আমি, এটাই তো চাইছে সবাই। রাগ দেখিয়ে চেয়ার ছেড়ে উঠে চলে গেল রোকেয়া। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সামাদ। মিমের চোখ দুটো টলমল। সামাদ বোনের মাথায় হাত রেখে বলল, তোর ভাবির কথাই কিছু মনে করিস না, অর্থ পাগল হয়ে গেছে। কবে পুরো পাগল হয়ে যায়? তুই চুপচাপ খেয়ে নে। এসব কথা এখন আর কিছু মনে হয় না। ভাবি তো ভুল কিছু বলে না। আমি তোমাদের সংসারে উড়ে এসে জুড়ে বসেছি। মারবো এক থাপ্পড়, চুপচাপ খা। ভাইয়ের আদরের শাসনে কাঁদতে কাঁদতেও ফিক করে হেসে উঠল মিম। বোনের সাথে কথা বলা শেষ করতেই শব্দ করে কেঁদে উঠল রোকেয়া। সামাদ তখন খাটের উপর বসে একটা বই পড়ছিল। স্ত্রীকে হঠাৎ কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? একটু আগেও সব ঠিকঠাক ছিল, এখন হঠাৎ কাঁদছো কেন? রোকেয়া উত্তর না দিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। এতে সামাদ কিঞ্চিত বিরক্তই হলো। সর্বনাশ হয়ে গেছে। কি? আমার ছোট মেয়েটার ডিভোর্স হয়ে গেছে। আমার বোনটার কত বড় সর্বনাশ হয়ে গেল। সংসারটাকে টিকিয়ে রাখার জন্য মেয়েটা কত কিছু না করলো, কিন্তু শেষ পর্যন্ত ওর স্বামী ওকে ডিভোর্স দিয়ে দিল। সংবাদটা শুনে কেন জানি দুঃখের চেয়ে সুখটা বেশি হচ্ছে। আমার বোনের ডিভোর্স হয়েছে আর তুমি খুশি হচ্ছ? তোমার বোনের জন্য খারাপ লাগছে, কিন্তু আরেকটা কথা ভেবে ভালো লাগছে। এবার তুমি বুঝবে অন্যের বোনকে কথায় কথায় ডিভোর্সি বলার সাজা, কারণ তোমার বোন এখন ডিভোর্সি। আমি সেদিন বলেছিলাম কথাবার্তা একটু হাহুতাশ করে বলো। আল্লাহ কখন কার প্রতি অসন্তুষ্ট হয়ে যান বলা যায় না। হয়তো তোমার মুখ বন্ধ করার জন্য এটাই ছিল মোক্ষম উপায়। আমার পাপের শাস্তি আমার বোনকে কেন দিল? আমি মিমের সাথে অনেক অন্যায় করেছি, শুধুমাত্র ডিভোর্স হওয়ার কারণে কম কথা শোনায়নি। আল্লাহ কি সেই শাস্তি দিল? আজ কোথায় গেল তোমার বড় বড় কথা? এটা হওয়ারই ছিল। তোমার অহংকার গুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহই পন্থা বেছে নিয়েছেন। এখন আমিও কথা শোনাই, দেখো আমার কেমন লাগতো যখন তুমি আমার বোনকে বারবার ডিভোর্সি বলে সম্বোধন করতে। কি চুপ করে আছো কেন? বলার মতো কিছু নেই? রোকেয়া উত্তর দিল না, মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগলো। আজ রোকেয়ার কান্না সামাদের মন স্পর্শ করছে না, বরং মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। কোনো কিছু নিয়ে বড় গলায় কথা বলতে নেই। আজ আপনার কোনো বস্তু আছে বলে কাল যে সেটা থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ দিয়েছেন, নিতে কতক্ষণ? সকালবেলা নাস্তা নিয়ে ননদের শাশুড়িকে দেওয়ার জন্য ওই ঘরের দিকে পা বাড়াতেই মিতু বাইরে থেকে শুনতে পেল ওর ননদ তার মাকে বলছে, তোমার ছেলে তার বউকে যে শাড়িটা দিয়েছে সে শাড়িটার দাম তোমার জন্য কেনা শাড়িটার থেকে অনেক বেশি। মাত্র 1 বছরেরও ছেলে বিয়ে দিয়েছ, এর মধ্যে বউয়ের পাল্লা ভারী হয়ে উঠেছে। এখন থেকে লাগাম না দিলে একটা সময় ছেলে বৌমা দুজনকে হাতছাড়া হয়ে যাবে। মিতু বাইরে থেকে মায়ের উত্তর শোনার অপেক্ষা করছিল, কিন্তু মা তেমন কিছু বললেন না, শুধু একটা জোরে শ্বাস নিলেন। হতাশ হলো মেয়ে অনেকটা। সে ভেবেছিল হয়তো শাশুড়ি মা এটার কোনো একটা প্রতিবাদ করবেন, কিন্তু পরের মা পরেরই মা হয়। সে কখনো পরের বাড়ির মেয়ের দরদ বোঝে না। নিজের মনকে শান্ত করে মিতু বাইরে থেকে মাকে ডাকল, আম্মু আমি আসবো। মিতু ঘরে আসতেই ওর ননদ একটু পাশ ফিরে বসল, যেন এই ঘরে মিতুর আসাটা তখন উচিতই হয়নি। মিতু তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে মাকে সালাম করল। তারপর ননদকে সালাম করার জন্য হাত বাড়াতেই ও ননদ বলল, থাক থাক, আমায় সালাম করতে হবে না। এমনিতেও তুমি আর আমি খুব একটা ছোট বড় নই, আর তাছাড়া আমি ততটাও বুড়ি হয়ে যাইনি যে সালাম করে আমার বয়সটা জানিয়ে দিতে হবে।
মিতু বিয়ের আগে থেকে জানতো ওর বরের একটা 7-8 বছরের বড় দিদিও আছে। মিতু আর নিহার প্রেমের বিয়ে, দুবারই থেকে যদিও বিয়েটা দেয়া হয়েছিল, কিন্তু মিতুকে ভাইয়ের বউ হিসেবে ততটাও পছন্দ ছিল না ননদের। কারণ ভার্সিটিতে চাকরি করা বউ যে ওর নাক কেটে দিতে পারে, এটাই ভয় ছিল মিতুর ননদের। যতই হোক, জিয়ার থেকে মিতু অনেক বেশি পড়াশোনা করেছে। বিয়ের পর 1 বছরও হয়নি। মিতু প্রথম থেকে আর্জি জানিয়েছিল এ বছর ও বাপের বাড়িতে ঈদের সময় কাটাতে চায়, কিন্তু শাশুড়ি মায়ের অমত ছিল, তাই আর যাওয়া হয়নি। এবছর নাকি ওর ননদ ঈদের কদিন ওর বাপের বাড়ি আসতে চেয়েছে। মা একা হাতে সবটা সামলাতে পারবে না, তাই মিতুর আর যাওয়া হলো না। বাপের বাড়ি এসে ননদের ছেলে মেয়েদের নিয়ে ঘুরে ঘুরে ঈদের মেলা দেখেছে। আর রান্নাঘরে মিতু আর ওর শাশুড়ি আয়োজন করেছে খাবারের, কারণ ননদ আর ওর ছেলেদের আবদার সব হাতে হাতে তুলে দিতে হবে। শ্বশুর বাড়ি বলে কথা, এখানে সবার মন জয় করে চলতে না পারলে তার কোনো রক্ষে নেই। সবকিছু চিন্তা করে নিজের মনের ইচ্ছাকে বিসর্জন দিয়ে মিতু শ্বশুরবাড়ির জন্য প্রাণপণ খাটতে শুরু করে। কিন্তু এত কিছু করেও যেন মিতু তার ননদের কাছ থেকে কিছুতেই মন পায় না। প্লেটটা নামিয়ে রেখে মিতু তার শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, আজ বাসায় কি রান্না হবে সেটা তো বললেন না। রান্নাগুলো সারার পর তো আমাকে অফিসের জন্য বের হতে হবে, তাই যদি জানিয়ে দিতেন খুব ভালো হতো। মিতুর শাশুড়িমা আমিনা বেগম মৃদু হেসে বৌমার দিকে তাকালেন আর বললেন, অত ব্যস্ত হইও না, দুজনে মিলে করে নেবক্ষণ, চাপ নেই। মিতু রুম থেকে বের হয়ে গেল। ননদের শাশুড়ি আবার নিজেদের মতো করে গল্পে মশগুল হয়ে পড়লেন। সন্ধ্যায় মিতুর বর ওকে নিয়ে বেড়াতে যেতে চাইলে ওর ননদ বলে ওঠে, মিতু আজ মার আমাদের সাথেই থাকুক, আর তাছাড়া তুই তো কোথাও চলেও যাচ্ছিস না, তোর সাথে পরে কখনো বেরোবে। মিতুর বর জেদ করলেও মিতু চোখ ইশারা দিয়ে জানায় চলে যেতে। অগত্যা সেদিন দুজনকে আলাদা ঘুরতে হয়। ননদ কিছুতে তার ভাইয়ের সাথে তার বউকে একসাথে ঘোরা বা খেতে বসা পছন্দ করছে না। জানে না কেন ননদের এতটা হিংসুটে হয়, কিছুতে ভাইয়ের বউকে একসাথে দেখে সহ্য করতে পারে না, অথচ নিজের বরের সঙ্গে কেমন চিপকে চিপকে থাকে। ননদ বাড়িতে থাকার সময় খুবই অস্বস্তিতে কাটল দুজনের, তবুও মিতু মুখে কিছু বলল না। পরের দিন অফিসে বেরোনোর আগে মিতুর শাশুড়িমাকে নাস্তা দিতে গিয়ে বাইরে থেকে শুনল তার ননদ শাশুড়িমাকে আবারও বলছে, বুঝি না কেন তোমার বৌমা কি তোমাকে জাদু করেছে, তাকে তুমি কোনো কথাই শোনাও না। এতদিন ধরে বোঝাচ্ছি এটা ভালো না, তবু তুমি কেন চুপচাপ ছেড়ে দাও, এটা আমার মাথায় ঢোকে না। মিতু এরকম একটা কথা শুনবে ভাবতেই পারেনি, অথচ বাড়ির সকলের জন্য বেশ দাম দিয়ে জামা কাপড় কেনা থেকে শুরু করে ননদের জন্য বেশ ভালো উপহার দিয়েছিল মিতু নিজে। মিতু ননদের শাড়িটাও তার মতোই দামি ছিল। আগের দিনেও এই শাড়ির দাম নিয়ে ননদ মায়ের কানে উল্টাপাল্টা কথা বলেছে। সেদিনও মা চুপ ছিল, আজও একইভাবে মা চুপ করে আছে। মাথা নিচু করে ঘরে প্রবেশ করার পর মিতু মায়ের মুখের দিকে মলিনভাবে তাকিয়ে রইল। তারপর ভাবতে শুরু করল, শাশুড়িমা কেন কিছু বললেন না। মা তো নিজেও জানে শাড়ি দুটো একই শপিং মল থেকে একই দিনে কেনা, দুটো শাড়ি খুব ভালো, শুধু রং দুটো একটু আলাদা, দামের পার্থক্য খুব একটা বেশিও নয়। শাশুড়িমা তো সবটাই জানতেন, তাহলে একটা জবাব কি উনি দিতে পারতেন না? নাকি সত্যি শাশুড়ি মায়েরা এমন হন? খুব হতাশ লাগছিল মিতুর। ও বুঝে উঠতে পারে না সারাটা জীবন ও কিভাবে এ বাড়িতে কাটাবে। দিনের পর দিন যদি এভাবেই উনি বৌমার দোষ শুনতে থাকেন, তাহলে একটা সময় উনি নিজেও শুধু দোষটাই দেখতে পাবেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে যাচ্ছিল মিতু। হঠাৎ শাশুড়ি মা হাত দুটো ধরে বৌমার মাথায় হাত বুলিয়ে বললেন, শোন, তুই আমার কাছে কতটা দামি সেটা আমার ছেলে 1 বছরে বুঝিয়ে দিয়েছে। নিজের মেয়ের সামনে নিজের হাত থেকে বালাজোড়া খুলে বৌমাকে পরিয়ে দিয়ে উনি বললেন, এটা তোর প্রতি আমার ভরসা রাখার উপহার। জিয়া তোকে এত খারাপ কথা বলল, তবু তুই চুপ করে থাকলি। আমার ছেলেও যদি কখনো তোর জন্য আমার কাছে খারাপ কিছু বলে, তবু আমার বিশ্বাস হবে না, কারণ আমি তোকে যতটা চিনেছি ততটা আমার ছেলে মেয়েকে আমি চিনতে পারিনি। তুই একটা খাঁটি হিরে, তোর মতো মেয়ে পাও প্রত্যেকটি শাশুড়ি মায়ের সৌভাগ্য। যা তো জিয়ার জন্য ফ্রিজ থেকে কিছু মিষ্টি নিয়ে আয়। মিতু আশ্বস্ত হয়ে বাইরে বেরিয়ে গেল। চলো যেতে ওর ননদ বলল, অত দামি বালাজোড়া তুমি দিয়ে দিলে, ও কি তোমার কাছে আমার জায়গা দখল করে ফেলল? মিতুর শাশুড়ি মৃদু হেসে বলল, আমি সঠিক হাতে সঠিক জিনিস তুলে দিলাম। ভাগ্যিস ও তো জায়গাটা দখল করতে পারেনি, না হলে তো কবেই তোর শাশুড়ির মতন আমারও ঠিকানা হতো বৃদ্ধাশ্রমে। আমাদের মধুতে তো তোর খুব একটা কাজ হয়নি। আজ মিষ্টি মেয়েটার হাতে একটু মিষ্টিমুখ করে দেখ, তুইও যদি ওর মতো একটু হতে পারিস। আর একটা কথা, এই শাড়িটা মেঘনার শাড়ির থেকেও দামি। রোজ তুই শাড়ির দাম তুলে আমাকে খোটা দিস, কিন্তু তোকে আমি কোনো উত্তর দেই না। আজকে মনে হলো তোকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে। তুই যদি আমার নিজের মেয়ে না হতিস, তাহলে হয়তো উত্তরটা তোর গালেই পড়তো। আমার ব্যর্থতা, আমি তোর মনের চোখটা তৈরি করতে পারিনি, তাই হয়তো তোর চোখেই পড়েনি এর মূল্যটা। এবারও মিতু মিষ্টি নিয়ে ঘরে আসার সময় বাইরে থেকে সব শুনে ফেলল শাশুড়ি মায়ের কথাগুলো। আর ওর মনে হলো হয়তো জীবনে একজন সেরা অভিভাবক পেয়েছে সে। এজন্য আমি আপনাকে এত ভালোবাসি। আমি জানি আপনি নিরপেক্ষ কথা বলতে জানেন। আপনি আমার হয়ে কথা বলেছেন, সেটার থেকে বড় বিষয় আপনি সত্যের হয়ে কথা বলছেন। তারপর মিতুর ননদ মিতুকে বলল, সত্যি হয়তো তোমাদের সম্পর্কটাই সঠিক, আর আমরা যে সম্পর্কগুলো তৈরি করার চেষ্টা করি, একে অপরকে নিয়ে মিথ্যা কথা বলে সম্পর্কের গোড়া বীজ ঢেলে দেয়, সেটা হয়তো ভুল। পৃথিবীতে তোমাদের মতো মানুষেরা যতদিন বেঁচে থাকবে, ততদিন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠবে।
আমিনা বেগম নিজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, পারলে তুই তো শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আয়। আমি জানি বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদের ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়। উনি এত বছর ধরে অনেক কষ্ট পেয়েছেন, আর তাকে কষ্ট দিস না তুই। যেদিন তোর শাশুড়ি মাকে নিজের পাশে এনে রাখবি, সেদিনে আমার তোকে মানুষ করা সার্থক হবে। আর আমি মনে মনে ভাববো, হয়তো আমি একটু হলেও তোকে সুশিক্ষা দিতে পেরেছি। জিয়া চোখের জল মুছে মাকে সান্ত্বনা দিয়ে বলল, হ্যাঁ মা, আমি আজই বাসায় গিয়ে তোমার জামাইকে বলবো তার মাকে ফিরিয়ে আনতে। কারণ যে বাড়িতে বড়দের ছায়া থাকে না, সে বাড়িটা বাড়ি হয়ে ওঠে না। আজ তোমরা আমার শিক্ষা দিয়ে দিলে, সে শিক্ষা হয়তো জীবনের সেরা শিক্ষা। এভাবে প্রতিটা ঘরে শাশুড়ি মায়ের সাথে বৌমাদের সম্পর্ক গড়ে উঠুক, সংসার সেজে উঠুক সৌভাগ্যের চাবিকাঠি হয়ে। আর মৃত্যুর মতো মেয়েরা গর্ব করুক তাদের শাশুড়ি মায়েদের নিয়ে। মনমরা হয়ে বসে আছে রীতা। কাজের মেয়েটা রুমা রীতার পাশে এসে দাঁড়ালো। ভাবি, কিছুদিন যাবৎ দেখছি আপনি খুব চিন্তা করেন। কি হয়েছে আপনার? সবসময় মনমরা হয়ে থাকেন কেন? কিছু না, এমনিতে ভালো লাগে না। কিছু তো একটা হয়েছে। যে কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করেন, সেটা আপনার মুখ দেখলে বোঝা যায়। মনের ভেতরে কথা চেপে না রেখে কারোর সাথে বললে মনটা হালকা হয়। আমার সাথে কথা বলতে পারেন, আমি কাউকে বলবো না। তোমার কাজ নেই, যাও কাজ করো। সব কাজ শেষ করে আপনার কাছে আসলাম। দুপুরে রান্না দেরি আছে। বলো না ভাবি, কি হয়েছে আপনার? আপনার মন খারাপ দেখলে আমার ভালো লাগে না। অনেক বাসায় কাজ করেছি, কিন্তু আপনাদের বাসায় কাজ করার পর থেকে আপনি আমাকে নিজের বোনের মতো করে দেখছেন, তাই আপনার প্রতি একটা মায়া কাজ করে আমার। আসলে কি বলবো, নিজেদের পারিবারিক কথা, তবুও যখন শুনতে চাচ্ছিস বলি। তোমার ভাই আমাকে ভালোবেসে বিয়ে করে। আমরা কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসতাম, সমবয়সী ছিলাম আমরা। আমার জন্য তোমার ভাই অনেক পাগল ছিল। 5 বছরের রিলেশনের পর আমাদের বিয়ে হয়। বিয়ের পর একটা রাত আমাকে ছাড়া থাকতো না সে। আমি যদি বাবার বাড়িতে যেতাম, সেও আমার সাথে সাথে যেত। আমি যতদিন থাকতাম, সেও থাকতে চেষ্টা করত। কিন্তু এখন তোমার ভাইয়া পুরোই চেঞ্জ হয়ে গেছে। বিয়ের 8 বছরে তার ভেতরে এমন পরিবর্তন সবসময় আমাকে কষ্ট দেয়। কেমন ভালোবাসা ছিল তার আমার প্রতি, বিয়ের পর আস্তে আস্তে সব শেষ হয়ে গেল। 5 বছর ভালোবেসে আপনাকে বিয়ে করেছে, আর এখন এরকম করতেছে। আপনাদের বিয়ের পিকচার আমি দেখেছি, তখন তো আপনি অনেক সুন্দর ছিলেন, এখনোই সুন্দর আছেন, শুধু কিছুটা মোটা হয়ে গিয়েছেন, আর আগের মতো পরিপাটি করে থাকেন না। আমি বলি কি, ভাইয়ের পরিবর্তন হয়েছে আপনার সৌন্দর্য পরিবর্তনের জন্য। সে আপনার সৌন্দর্যকে ভালোবেসেছিল। এখন আপনি মোটা হয়ে গিয়েছেন, আগের মতো সেজে থাকেন না, তাই ভাইয়ের চোখে আপনাকে অতটা ভালো লাগে না। এই কারণেই হয়তো আগের মতো ভালোবাসাটা নেই। সত্যি বলেছ তুমি, আমি এতদিন এভাবে ভেবে দেখিনি। এখন বুঝতে পারছি এই কারণেই আরিফুলের ভেতরে এতটা পরিবর্তন। কিন্তু কি করব বলো, 2টা বাচ্চা হবার পর স্বাস্থ্য বেড়ে গিয়েছে, চেহারা নষ্ট হয়ে গিয়েছে। এখন তো চাইলেও আর আগের মতো হতে পারবো না। সমবয়সী বলে আমার চেয়ে এখন আরিফুলের বয়স কম দেখায়, আর আমার বয়স বেশি দেখায়। তবে ভাবি, আপনি নিজেকে একটু সময় দেন, নিজেকে পরিপাটি করে রাখার চেষ্টা করেন। দেখবেন ভাই আপনার প্রতি আবার আগের মতন ভালোবাসা দেখাবে। রীতার শাশুড়ি রীতাকে ডাকছে। রীতা, মা একটু এদিকে আসো তো। তোমার শ্বশুর কখন বাজারে গিয়েছে, এখনো ফিরে আসছে না। রীতা তার শাশুড়ির রুমে আসলো। আমা বলেন, কি করতে হবে? কি যে অসুখ হলো আমার, হঠাৎ করে পড়ে গিয়ে শক্তি পাই না। আমার জন্য তোমার শ্বশুরের কষ্ট। ধরে বাথরুমে নিয়ে যায়, গোসল করিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়। সেও তো বয়স্ক মানুষ, তার যদি কিছু হয়ে যায়। আমি বলি, রুমা আছে, তুমি আছো, তোমরা তো করে দিতে পারো। সে কি বলে জানো, তুমি সারা জীবন আমার সেবা যত্ন করেছো, এখন তুমি অসুস্থ, তোমার সব যত্ন আমি করব। এটাই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। মা, বাবা আপনাকে অনেক ভালোবাসে, তাই না? আপনাদের বিয়ে হয়েছে কত বছর? আমাদের বিয়ে হয়েছে 35 বছর। এই 35 বছরে তোমার শ্বশুরের সাথে আমার অনেকবার ঝগড়া হয়েছে। যতবার ঝগড়া হয়েছে ততবার আমি গাল ফুলিয়ে রয়েছে, সেই আমার রাগ ভাঙিয়েছে। আপনারা কি একে অপরকে পছন্দ করে বিয়ে করেছেন? না, বিয়ের আগে তোমার শ্বশুরকে আমি কখনোই দেখিনি। প্রথম যেদিন তাকে দেখলাম, ভয়ে আমি শেষ। আমি মাত্র 16 বছর বয়স, আর তোমার শ্বশুরের বয়স ছিল 27 বছর। আমি তো ভয়ে কাঁদছিলাম। আমার পাশে বসে হাত রেখে বলল, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, সারা জীবন আমি তোমার পাশে থাকবো, তোমার সুখ দুঃখের সাথী হব। সত্যি, তোমার শ্বশুর তার কথা রেখেছে, এতটা বছর আমাকে আগলে রেখেছে। শাশুড়ির কথাই মনে মনে ভাবছি রীতা। আর আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করলো। বিয়ের আগে কত প্রতিশ্রুতি দিল, সে প্রতিশ্রুতি মাত্র 8 বছরে ভুলে গিয়েছে। আমার দিকে এখন ঠিকমতো ফিরেও তাকায় না। আর তার বাবার ভালোবাসা 35 বছরের স্ত্রীর প্রতি বিন্দু পরিমাণ কমছে না। তাহলে কি আমার প্রতি আরিফুলের ভালোবাসা ছিল না? যা ছিল তা শুধু আমার সৌন্দর্যের প্রতি তার মোহ? রীতা, কি ভাবছো আমাদের ভালোবাসার কথা শুনে? ভাবছি বাবা আপনাকে এখনো কত ভালোবাসে। আপনি ভাগ্য করে বাবার মতন একজন জীবনসঙ্গী পেয়েছেন। এটা ঠিক বলেছ, তোমার বাবার মতন মানুষ হয় না। আচ্ছা বৌমা, আমার ছেলেটা কেমন, তার বাবার মতো হয়েছে তো? রমজান মিয়া রুমে প্রবেশ করতে করতে বলল, আমি তোমার শাশুড়িকে বলেছিলাম সারা জীবন ভালোবেসে পাশে থাকবো।
সে কথাটা তো রাখতে হয়, তাই না? কিন্তু বাবা, আপনার ছেলে তো আপনার বিপরীত হয়েছে। কেন বৌমা, আরিফুল তোমার কেয়ার করে না? সেটা তো ঠিক নয়। না বাবা, সেটা না, এমনি বললাম। আচ্ছা মা, আপনি আমাকে ডাকছিলেন, কিছু কি করতে হবে? কিছু করতে হবে না, তোমাকে গল্প করার জন্য ডেকেছিলাম। তাহলে এখন যাই, দেখি দুপুরে কি কি রান্না করতে হবে, রুমাকে বুঝিয়ে দেই। রীতা ড্রেসিং টেবিলের সামনে বসে সাজগোজ করছে আর ভাবছে, অনেকদিন ভালো করে সাজগোজ করা হয় না, নিজে যত্ন নেই না, তাই কেমন মুটিয়ে গেছে। এখন থেকে নিজের যত্ন নেব। সাজগোজ শেষ করে আয়নার সামনে থেকে বিছানায় এসে বসল রীতা। আরিফুল ল্যাপটপে কাজ করছিল। খুব গুরুত্বপূর্ণ কাজ করছো? যদি বেশি গুরুত্বপূর্ণ না হয় ল্যাপটপটা রেখে একটু এদিকে তাকাও। রীতার কথা শুনে আরিফুল ল্যাপটপ রেখে রীতার দিকে তাকালো না। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? আমার দিকে তাকাও। এতদিন পরে সাজগোজ করলাম, আমাকে দেখে বলো তো কেমন লাগে? আরিফুল বলল, ওকে বাবা, তাকালাম। ভালো লাগছে। তা কি মনে করে সাজগোজ করার শখ হলো? কেন, আমি কি সাজতে পারি না, নাকি বুড়ি হয়ে গিয়েছে? তোমার কাছে আমাকে তাই মনে হয়, তাই তো এতটা অবহেলা করো আমার প্রতি। আমি কি বুঝতে পারি না তুমি আমার সাথে কিরকম করো? বিয়ের পর যখন বাসে ফিরতে আমাকে সামনে বসে রেখে তাকিয়ে থাকতে, আমি লজ্জা পেয়ে বলতাম, এভাবে তাকিয়ে আছো কেন? তখন তুমি বলতে, এই চাঁদমুখখানা সারাদিন দেখিনি, এখন ভালো করে দেখতে দাও। তারপর আস্তে আস্তে আমাকে দেখার স্বাদ তোমার মিটে গেছে। আমি কথা বললে এখন তোমার ভালো লাগে না। আগে কি বলতে, আমার কথা শুনতে তোমার কাছে মধুর মতো লাগে। ব্যবসার কাছে বাইরে থাকলে কিছুক্ষণ পরপর ফোন দিতে, কি করতেছি, কি করছি, তোমাকে মিস করছি কিনা এগুলো জিজ্ঞেস করতে। আর এখন কোনো দরকার ছাড়া আমার কাছে কল দাও না। আমি বুঝতে পারি আমার সাথে কথা বলতে তোমার আর ভালো লাগে না। চুপ করো তো, কখন থেকে প্যান প্যানানি শুরু করেছো? ভালো লাগছে না। এখন তো ভালো লাগবেই না। আগে কত কথা বলতে, আমার গলার আওয়াজ কোকিলের সুর, আমার চাঁদ মুখ। হ্যাঁ বলতাম, তখন তোমার গলার সুর সুন্দর মনে হতো। তুমি তখন এরকম ছিলে না, স্লিম ছিলে দেখতে, সুন্দরী ছিলে। তোমাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করতো। আর এখন খেয়ে দিয়ে নিজেকে কি বানিয়েছ? আমার চেয়ে তোমার বয়স বেশি মনে হয়। আমার অফিসের কলিগরা কি বলো জানো? ভাই, আপনার বউয়ের বয়স কি আপনার চেয়ে বেশি? আরিফুলের কথা শুনে কান্না করছে রীতা, আর মনে মনে বলছে, আমি তোমার সংসার সামলাতে গিয়ে এরকম হয়ে গেছি, এই কারণে তুমি আমাকে অবহেলা করছো। আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে নিজের প্রতি যত্ন নেব। আমাকে আমি আগের মতো করে ফিরিয়ে নিয়ে আসবো। তোমাকে দেখিয়ে দেব আমি এখনো বুড়িয়ে যাইনি। আমি সমবয়সী, শুধু কিছুটা স্বাস্থ্য বেড়ে গিয়েছে। আর আমি নিজের সাজসজ্জা করে থাকি না বলেই আমার বয়স বেশি মনে হয়। তোমাকে দেখিয়ে দেব, তখন এসো আমার কাছে। আরিফুল বাসায় ফিরেছে হাতে কিছু লাল গোলাপ নিয়ে। পেছন থেকে রীতাকে জড়িয়ে ধরে একটা গোলাপ রীতার খোপায় দিয়ে দিল, আর বাকি 3টে গোলাপ রীতার হাতে দিল। কি ব্যাপার, আজকে এত ভালোবাসা উতলে উঠেছে এতদিন পর? আজকে আমার বউটাকে অনেক সুন্দর লাগছে, তাই বাসায় ফেরার পথে গোলাপগুলো দেখে তোমার জন্য নিয়ে আসলাম। এতদিন সুন্দর লাগেনি বলে আমার ভালোবাসা হারিয়ে গিয়েছিল? তোমরা পুরুষরা কি বলো তো, শুধু রূপ দেখে ভালোবাসতে জানো? এত ভালোবেসে আমাকে বিয়ে করেছিলে, আমি যখন নিজেকে যত্ন করা ছেড়ে দিলাম, আমাকে অসুন্দর দেখালো, আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেল। এখন আবার নিজের প্রতি যত্ন নিচ্ছি, আমাকে সুন্দর দেখাচ্ছে, তোমার ভালোবাসা বেড়ে গেল। তোমরা কি সৌন্দর্য ছাড়া দেহটাকে ভালোবাসতে পারো না? আর লজ্জা দিও না, আসলে আমি ভুল করেছি। আবার যদি আমি অগোছালো হয়ে যাই, আমার প্রতি ভালোবাসা চলে যাবে। দরকার নেই তোমার এমন ভালোবাসা। একটা কথা কি জানো, একটা মেয়ে বিয়ের পর সংসার গোছাতে গোছাতে নিজের প্রতি যত্ন নেওয়া ভুলে যায়। সন্তান মানুষ করার জন্য তার সমস্ত কিছু ব্যয় করে, পরিবারকে আগলে রাখে, তখন নিজের প্রতি খেয়াল থাকে না, আর সেই কারণে তাকে অসুন্দর দেখায়, বা কিছুটা মুটিয়ে যাওয়ার কারণে বয়স বেশি দেখায়। তখন স্বামীর কাছে হয়ে যায় সে অপছন্দের মানুষ। স্বামীরা কখনো বুঝতে চায় না আমার সংসার গোছাতে গিয়ে তার এই অবস্থা। আমার সন্তান মানুষ করতে গিয়ে সে তার নিজের প্রতি সময় দিতে পারছে না। স্বামীদের উচিত এমন অবস্থায় স্ত্রী থেকে দূরে চলে না গিয়ে তাকে সময় দেওয়া, তাকে বোঝানো দরকার তোমার পাশে আমি আছি, তোমাকে আমি সাহায্য করব, তুমি নিজেকে কিছুটা সময় দাও, নিজের প্রতি খেয়াল রাখো, পরিপাটি থাকো। আরিফুল তার 2 কানে ধরে রীতার কাছে ক্ষমা চাচ্ছে। আর কখনো এমন হবে না, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি তোমার সাথে অন্যায় করেছিলাম। সত্যি তো? আর এমন হবে না? সত্যি 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 3 সত্যি। আসলে আমরা পুরুষরা সৌন্দর্য খুঁজি, সৌন্দর্য খুঁজতে গিয়ে প্রকৃত ভালোবাসাটাকে দূরে ঠেলে দেয়। মানুষের দৈহিক সৌন্দর্য সবসময় থাকে না। আমি এখন এমন আছি, আর কিছুদিন পর তো এমন নাও থাকতে পারি। তখন তুমি তো আর আমাকে ছেড়ে যাবে না, এই কথাটা আমার মাথায় এতদিন আসেনি। রান্নাঘরে ঝিনুক রান্না করছিল, আর নিজের চোখ আলতো আলতো করে মুছছিল, যাতে শ্বশুরবাড়িতে কেউ বুঝতে না পারে যে সে কান্নাকাটি করছে। হঠাৎ রান্নাঘরে মস্ত বড় একটা মাছ নিয়ে এসে তার দেওর রিভু বলল, ভাবি, আজ জমিয়ে মাছের পাতুরি বানাও, আমার বন্ধুরা আসবে, ওদের আমি তোমার হাতে রান্না খাওয়াবো বলে কথা দিয়েছি। ওরা আবদার করলো আজই আমাদের বাসায় আসবে, ওরা রাস্তায় আছে। আমি তোমার জন্য এই মাছটা নিয়ে এলাম বাজার থেকে, বেশ সস্তা আর বেশ টাটকাও। দেখো মাছটা এখনো নড়ছে।
ঝিনুক একবার পেছন ঘুরে রিভুর হাতের মাছটা দেখল। বেশ বড় সাইজের মাছ। গত সপ্তাহে ঝিনুকের ভাই এসেছিল দিদির বাড়ি ঘুরতে। তখন এত বড় মাছ আসেনি। ছোট ছোট দু চারটা পোনা এনেছিল তার শ্বশুরমশাই। আজ হঠাৎ এত বড় মাছ দেখে ঝিনুকের মনে হলো এই শ্বশুর বাড়িতে তার বাপের বাড়ির লোকজনের জন্য তেমন আতিথেয়তা নেই। রিভু দুইবার চোখের সামনে মাছটাকে দোলানোর মতন দোলালো। তারপর মুচকি হেসে বলল, কি ভাবি মাছটা কেমন? ভাইয়ের মতন না? এই মাছটাকে বটিতে বেশ ভালো করে পিস করে তারপর গরম গরম তেলে মুচমচে করে ভাজি করবে, আর তারপর পাতুরি। জমে যাবে আজকের লাঞ্চ। আচ্ছা ঠিক আছে, মাছটা তুমি নামিয়ে রাখো, আমি কাজটা সেরে মাছটা নিয়ে বসবো। পারলে তোমার মাকে একটু ডেকে দিও, ওনার একটু সাহায্য লাগবে। আমাকে আর ডাকতে হবে না, আমি এখানে এসে গেছি। আমি তো জানি তুমি একা একা এসব কিছু করতে পারবে না। এদিকে আফসারের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার রুমের পাশ দিয়ে আসতে গিয়ে দেখলাম তোমার ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে, তাই হাতে করে নিয়ে এলাম। দেখো কে ফোন করেছে। ঝিনুক ফোনটা হাতে নিয়ে দেখলো তার বড় আপু প্রায় 10 বার ফোন করেছে, কিন্তু সে রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটোনটা শুনতে পায়নি। রান্নাঘর থেকে তার রুমটা অনেক দূরে, আর ফোন নিয়ে রান্নাঘরে এলে পড়ে যাওয়ার ভয় থাকে, তাই সে ফোনটা বেডরুমে রেখে আসে। আপু কেন এতবার ফোন করেছে তা জানার জন্য ফোনটা রিসিভ করলো ঝিনুক। কি হয়েছে আপু, এতবার ফোন দিয়েছো কেন? দেখছো যখন ফোনটা ধরছি না, তখন আর ফোন না করলেই তো পারতে, আমি পরে না হয়ে ব্যাক করতাম। ঝিনুকের ওপারে থাকা তার আপু তার মায়ের ব্যাপারে এমন কিছু খবর বলল, যার জন্য ঝিনুকের চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। জামেলা বেগম ঝিনুকের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, হঠাৎ কাঁদতে শুরু করলো যে? কিছু কি বলেছে তোমার আপু? কোনো খারাপ খবর? ঝিনুক ফোনটা নামিয়ে রাখলো গ্যাস ওভেনের পাশে। তারপর শাশুড়ি মায়ের দিকে তাকালো। সে কি উত্তর দেবে বুঝতে পারছিল না। কি হলো, উত্তর দিচ্ছ না যে? তোমাকে তো একটা প্রশ্ন করেছি। কি বলেছে তোমার আপু যে কাঁদতে হচ্ছে? কোনো খারাপ খবর? আমার অনেক শরীর খারাপ করছে, তাই আপু আমাকে কদিনের জন্য ওই বাসে যেতে বলেছে। আম্মুর সেবা করার জন্য কেউ নেই। আমি যদি আম্মুর কাছে না যাই তাহলে হয়তো আম্মুকে সুস্থ করা যাবে না। বিছানা থেকে উনি উঠতে পারছে না 3 দিন হলো, কিছুই খাননি। আপুকে কি বলবো বুঝতে পারলাম না। জামেলা বেগমের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। দেখে মনে হলো কথাটা শুনে উনি একটুও খুশি হননি। বাড়ির বউ বাড়ি ছেড়ে কদিনের জন্য তার বাপের বাসায় গিয়ে থাকবে, এটা একটা শাশুড়ির জন্য চরম খবর। শ্বশুরবাড়ির কাজগুলো তাহলে কে করবে? বাড়ির বউ যদি চলে যায় তাহলে বাড়িটা তো অগোছালো হয়ে যাবে। জামেলা বেগম রান্নাঘরের কাছ থেকে দূরে চলে গেলেন। এদিকে কোনো উত্তর না পেয়ে ঝিনুক বুঝতে পারছিল না সে কি করবে। অন্য মনস্ক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ হুঁশ ফিরল রিভুর কথায়। ও ভাবি, এত কি ভাবছ? তুমি এত দেরি করে দিলে আজকে আমার সমান থাকবে না। এই মাছ নাও, এখানে থাকলো, জমি রান্নাটা করো। আমার বন্ধু কিন্তু চলে আসবে, আজ আমার মান সম্মান তোমার হাতে। রিভু চলে যেতে আফসার এসে তাড়া দিল ঝিনুককে। তোমার নাস্তা বানানো কমপ্লিট? আমার অফিসের তো দেরি হয়ে যাচ্ছে, আমি কিন্তু 10 মিনিটের মধ্যে বেরোচ্ছি। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু টিফিন বাক্সটা প্যাক করলেই হবে। ঝিনুক আফসারের দিকে ঘুরে তাকাতেই আফসার দেখল ঝিনুকের চোখ দুটো জলে ভরা। সে জিজ্ঞেস করল, কি হয়েছে ঝিনুক, হঠাৎ কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে? আম্মু কিছু বলেছে? আমি খুলে বলো। সকালে আপু 10 বার ফোন করেছিল, ফোনটা রিসিভ করোনি কেন? রুমেই তো ছিলে। আসলে আমি বাথরুমে ছিলাম তাই ধরতে পারিনি। কি বলেছে আপু? আম্মুর অনেক শরীর খারাপ, আমাকে ও বাসায় কয়েকদিনের জন্য যেতে বলেছে। আম্মুর সেবা যত্ন করার জন্য আমি না গেলে আম্মু সুস্থ হবে না। 3-4 দিন ধরে কিছুই নাকি খাচ্ছেন না। আফসার ফ্রিজ থেকে জলের বোতল বার করল। তারপর বোতলের মুখটা খুলে ঢকঢক করে জল খেলো, আর ঝিনুকের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আজকের দিনটা কোনো রকমে ম্যানেজ করো। আমি কালকে তোমায় আম্মুর বাসায় দিয়ে আসবো, চিন্তা করো না। কিন্তু আম্মু অসুস্থ হলে তোমায় কেন সেবা যত্ন করতে হবে? তোমার ভাইয়া ভাবি কি করবে? ওরা তো বাড়িতেই থাকে, ওরাই তো তোমার আম্মুকে দেখতে পারে। দেখে না কেন সবসময় তোমার আম্মুর শরীর খারাপ হলে তোমাকে ফোন করে ডাকা হয়? তুমি কি এখন আমার সাথে এসব জেরা করার জন্য দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি টিফিন করে অফিসের জন্য বের হও, আমি কোথাও যাব না। বিয়েটা যখন হয়ে গেছে তখনই শ্বশুরবাড়িতে আমাকে থাকতে হবে। আমি খুব ভালো করে জানি তোমার ভাই একটা বড় মাছ নিয়ে এসেছে, সেটাকে আজকে পাতুরি বানাতে হবে। অনেক ঝামেলা আছে, তুমি তাড়াতাড়ি অফিসে চলে গেলে আমি কাজ করার সময় পাবো। আফসারকে অফিসে পাঠিয়ে দিয়ে ঝিনুক সে বড় মাছটা নিয়ে বসলো। আর মাছটা বেশ ওজনও, আর টাটকা মাছের ফুলকোগুলো লাল লাল দেখে মনে হচ্ছে অনেক দাম দিয়ে কেনা। দেওরের বন্ধু এলে যখন এই বাসে বড় মাছ রান্না হয় তখন কারো চোখে পড়ে না, অথচ আমার বাপের বাসা থেকে কেউ এলে অল্প একটু খরচ করলে যেন সবার পকেট খালি হয়ে যায়। কেন যেরকম 2 রকম মানসিকতা পোষণ করে শ্বশুরবাড়ির লোকজন তা আমার জানা নেই। জামেলা বেগম হঠাৎ করে রান্নাঘরে এসে বললেন, এত ভারী মাছ তুমি কাটতে পারবে না, আমাকে দাও, আমি করে দিচ্ছি। আর শোনো, তুমি এক্ষুনি স্নান করে রেডি হয়ে নাও, আমি তোমার ব্যাগ গুছিয়ে রেখেছি। ঝিনুক যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে তার শাশুড়ি মা? ভূতের মুখে যেন রাম নাম। এমন কথা সে কোনোদিনও আশা করেনি। ঝিনুক আশ্চর্য হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, ব্যাগ গুছিয়ে রেখেছেন মানে? কোথায় যাব আমি? কোথায় আবার? তোমার বাবার বাড়ি? তোমার মা অসুস্থ না,
তার জন্য তোমার এইটুকু কর্তব্য করা লাগবে, না হলে আমি নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না। তুমি ওঠো, আমি কাজ করে নিচ্ছি। কিন্তু মা, রিভুর বন্ধু এলো তো রিভু খাবারের জন্য ফরমায়েশ করবে। সে আমায় একটা দায়িত্ব দিয়ে গেছে, সে দায়িত্ব পালন না করলে তো সেও চিৎকার করবে। সেগুলো আমার উপর ছেড়ে দাও। এই বাসাতে আমি যা বলবো সেটাই হবে। তুমি যাও, গিয়ে রেডি হয়ে নাও। আমি ব্যাগটা ডাইনিংয়ে নামিয়ে রেখেছি, তোমার সুবিধা হবে। মায়ের কথা শুনে আশ্চর্য লাগলেও সে তাড়াতাড়ি হাত ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তারপর মোটামুটি রেডি হয়ে ডাইনিংয়ে ব্যাগটা নিতে যাবে, আর তখনই রিভু এসে বলল, দেখো ভাবি, কে এসেছে? আমার বন্ধু নেহা। তোমার রান্না কি কমপ্লিট? আজ একটু আমার বন্ধুকে তোমার হাতের রান্না খেয়ে দেখিয়ে দাও তো। ঝিনুক নেহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কেমন আছো তুমি? আমি খুব দুঃখিত গো, আজ ভেবেছিলাম তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু রান্নাটা আমি করতে পারিনি। রান্নার দায়িত্ব মানিয়েছেন। রান্না করনি মানে? তুমি রান্না না করলে কে করছে? আর তাছাড়া তুমি ছাড়া এই বাসায় পাতুরি ভালো করে কেউ বানাতে পারে না, এইটুকু আবদার রাখতে পারতে। রান্নাঘর থেকে জামেলা বেগম বেরিয়ে এসে বললেন, এত বছর ধরে আমার রান্না খেয়ে আজ বুঝি আমার রান্না ভালো লাগছে না? আর তাছাড়া বৌমার মায়ের ভীষণ শরীর খারাপ। আজ যদি বৌমা এই বাড়ি থেকে না যেত তাহলে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হতো। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে তারা কখনো পর হয়ে যায়? আমরাও শ্বশুরবাড়ির লোকরা যদি ওর এই পরিস্থিতি না বুঝি তাহলে কেই বা বুঝবে? আজ যদি আমি অসুস্থ হই আর আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকরা না ছাড়ে তাহলে আমার কি ভালো লাগবে? রিভুর মায়ের কথা শুনে নেহা ভীষণ খুশি হলো আর বলল, আন্টি, এই প্রথম আপনার কাছে এসেছিলাম। আমি ভেবেছিলাম জানি না আপনারা কেমন মানুষ হবেন, তবে আজকে আপনাকে এই কথাগুলো বলতে দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। কয়টা মেয়ে এই ধরনের শ্বশুরবাড়ি পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায় বলুন তো? এত ভালো মানসিকতা শ্বশুরবাড়িতে থাকে না। আপনি সত্যি একজন বড় মনের মানুষ না হলে এ ধরনের কথা বলতে পারতেন না। তুমি কে তা আমি জানি না মা, তবে আজ যখন আমার বাড়িতে প্রথম এসেছো তখন আমার হাতে জমিয়ে মাছ ভাতটা খেয়ে নিও। খুব একটা খারাপ রান্না করি না আমি, আর মেয়েটার মায়ের ভীষণ শরীর খারাপ, তাই আজকে ওকে পাঠানোটা আমার কর্তব্য ছিল। ঝিনুক তার শাশুড়ি মায়ের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল আর মনে মনে ভাবল, সত্যিই তো, ও ভাগ্য করে এমন একজন শাশুড়ি মা পেয়েছেন। তা না হলে আজকের দিনে মেয়েদের মনের অবস্থা বোঝার মতন শাশুড়ি খুব কম বাড়িতেই থাকে। নিজেকে সৌভাগ্যবতী মনে করে মায়ের কাছে বিদায় নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য রওনা দিল। রিভু আর নেহা তাকিয়ে রইল জামেলা বেগমের দিকে। এত সুন্দর মাতৃত্ববোধ সত্যি হয়তো পৃথিবীতে আর কোথাও নেই। ভালোবাসা থাকলে প্রত্যেকটা সম্পর্কই সুন্দর হয়ে ওঠে, তা শাশুড়ি বৌমার হোক বা অন্য কিছু। ময়লার ছুরিতে ইঞ্জেকশন দেখে চমকে গেল সোহা। বাড়িতে কোনো ডায়াবেটিস রোগী নেই যে তাকে ইনসুলিন দেওয়া লাগে, তাহলে ইঞ্জেকশন এলো কোথা থেকে? ময়লার ছুরিতে থাকা ইঞ্জেকশন হাতে নিয়ে কিছু ভাবছিল, তখনই তার ননদ নয়না হাজির। কি খুঁজছো ভাবি? এটা কোথা থেকে এলো? আমাদের বাড়িতে কোনো ডায়াবেটিস রোগী নেই, এটার আমদানি ঘটলো কিভাবে? কোথায় দেখি? এত মোটা ইঞ্জেকশন দিয়ে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দেয় না, এটা অন্য কিছুর। তুমি এত শত ভেবো না, কেউ হয়তো কোথা থেকে কুড়িয়ে এনে ফেলেছে। কি অবুঝের মতো কথা বলছো? বাসায় কোনো বাচ্চা নেই, থাকলেও বুঝতাম কোথা থেকে নিয়ে এসেছে। বড়রা এসব কোটাতে যাবে কেন? তোমার সাথে ভুলভাল কথা। কেউ তো এনেছে, না হলে কি হেঁটে হেঁটে ফার্মেসি থেকে চলে এসেছে? আচ্ছা, এটা নিয়ে জল খোলা না করি, কোনো কুইলকেনারা যখন খুঁজে পাচ্ছি না রেখে দেওয়াই ভালো। না, এর রহস্য উদ্ঘাটন না করা অবধি আমি পিছু হাঁটছি না। আমার কিছু একটা খটকা লাগছে, এমন কিছু একটা এই বাড়িতে ঘটছে যা আমাদের অজানা। সোহা গলার আওয়াজ বাড়িয়ে কাজের মেয়ে রোজিনাকে ডাকল। ভাবি ডাকছেন? তোর নাম যদি রোজিনা হয় তাহলে তোকে ডেকেছে। জি ভাবি কন, আমার নামই রোজিনা। এটা ময়লার ঝুড়িতে কি করে আসলো, তুই কিছু জানিস? আমি কইতে পারি না ভাবি, আমিও মাঝে মাঝে ময়লাওয়ালার কাছে ফেলতে গিয়া এই ইঞ্জেকশনটা দেখি। কে ফেলে কইতে পারবো না, কারণ আমি তো দেখি না। তুই আগেও ময়লার ঝুড়িতে ইঞ্জেকশন দেখেছিস? যে ভাবি, 2 থেকে 3 দিন দেখছি। আমাকে বলিস নি কেন? আমি কি কমু, ভাবছি আপনাদের মধ্যে কেউ সুই দেয়, আপনিও বোধহয় জানেন, তাই বলি নাই। তোর বিষয়টা আমাদের জানানো উচিত ছিল। যাই হোক ভাবি, বাদ দেন, এটা নিয়ে পড়ে থাকলে চলবে? বড় ভাইয়া ছোট ভাই এলে তাদের জিজ্ঞেস করেন, এখন এটা নিয়ে ঘাটাঘাটির দরকার নেই। তোমার এটা নিয়ে এত গাছাড়া ভাব কেন? আমি খুঁজলে কি আমার কোনো সমস্যা হবে? যখন থেকে আমি ইঞ্জেকশনের কথা বলছি তখন থেকে তুমি আমার পিছন লেগে আছো, এটা বাদ দিতে বলছো। ঘটনা কি বলো তো? এখন তো আমার তোমাকেই সন্দেহ হচ্ছে, কোনো ক্রমে তুমি ইঞ্জেকশনের সাথে জড়িত নও তো? কি যাতা বলছো? আমার ইঞ্জেকশনের সাথে সম্পর্ক কি হবে? এখন তুমি কি আমাকে সন্দেহ করছো ভাবি? ভাবি, আমার কাম আছে, আমি যাই। হ্যাঁ যা। রোজিনা তড়িঘড়ি করে রান্নাঘরে চলে গেল। সোহা চোখ ঘুরিয়ে নয়নার দিকে তাকাতেই নয়না চমকে গেল। আমার তোমাকে সন্দেহ হচ্ছে, সত্যি করে বলে দাও, এই ইঞ্জেকশনের ঘটনা কি? আমি সত্যি কিছু জানি না, এই বিষয়ে আমার কিছু জানা নেই। তুমি বেহুদা আমাকে সন্দেহ করছো, এমন কিছুই না, আমি জানলে তোমাকে বলে দিতাম। তাহলে আমাকে এসবে মন না দিতে তাড়া দিচ্ছিলে কেন? যাতে তুমি এসব নিয়ে পড়ে না থাকো।
আমার ক্ষুধা লাগছে, দয়া করে কিছু খেতে দাও। সোহা ভ্রু কুচকে কিছু সময় ননদের দিকে তাকিয়ে থেকে ইঞ্জেকশন হাতে নিয়ে উঠে চলে গেল। খাটে আধশোয়া হয়ে আনমনে কিছু ভাবছে সোহা। অপূর্ব কাছ থেকে এসে ফ্রেশ হয়ে তার পাশে বসল। কি ব্যাপার, আসার পর থেকে দেখছি তুমি আনমনে কি ভাবছো? আমি এসেছি সেদিকেও তোমার নজর নেই? একটা সিরিয়াস বিষয় নিয়ে ভাবছি, বিষয়টাকে মাথা থেকে বের করে দিতে পারছি না। আমার ধ্যান জ্ঞান জুড়ে এখন সেটাই আছে। কি সিরিয়াস ইস্যু, আমাকে বলা যাবে কিছু? নিশ্চয়ই, শোনো তাহলে। আজকে সকালে ময়লার ছুরিতে একটা ইঞ্জেকশন পেয়েছে। ইঞ্জেকশন? আমাদের বাসায় ইঞ্জেকশন দেয় কে? সেটাই তো চিন্তা করছি, আমাদের বাসায় কেউ ইঞ্জেকশন দেয় না। তাহলে এগুলো এলো কোথা থেকে? আসলেই তো, কোথা থেকে এলো? কোনো ক্লু পেলে কি? পেলে কি বসে থাকি? আমার মাথায় হ্যাং হয়ে আছে, ইঞ্জেকশন কোথা থেকে এলো? তুমি তো জানো, আমি যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করি তা শেষ না হওয়া অবধি আমার পেটের ভাত হজম হয় না। বাড়িতে আমরা মানুষ 4 জন, রোজিনা 2 বেলা রান্না করে চলে যায়। আমাদের 4 জনের মধ্যে কি হতে পারে? তুমি কিংবা আমি কেউ নেই, বাকি রইল আনন্দ, নয়ন। ওদের দুজনের মধ্যে কি কেউ হতে পারে? ওদের দুজনের উপর আমার খেয়াল রাখা উচিত। মাঝে বাবার বাড়ির ভেজালে সংসারের প্রতি ভালো করে নজর দেওয়া হয়নি। আমার একটু বেখেয়ালিতে তোমার সংসারে কি হাল হয় দেখেছ? তুমি সংসারে করতে, তোমার নজর ছাড়া সংসার এলোমেলো তো হবেই। এখন চিন্তা করো না, খুব শীঘ্রই ইঞ্জেকশনের বিষয়ে সুরাহা হয়ে যাবে। তুমি এখন এটা নিয়ে পড়ে থেকো না। তোমরা ভাই বোন যতটা সহজভাবে বিষয়টা নিচ্ছ ততটা সহজ নয়। আমার মন বলছে এর পেছনে বড় কোনো খাপলা আছে। তুমি দেখো, আমি রহস্য উদ্ধার করেই ছাড়ব। করবেই তো, গোয়েন্দা বাপের গোয়েন্দা মেয়ের বলে কথা। এত কিছু সহজে ছেড়ে দেবে বলো? আমার বাপকে টানবে না বলে দিচ্ছি। উনি কি করলো এর মাঝে? আরে রাগ করছো কেন? আমি একটু মজা করলাম। তা জনাবা, আজকে রাতে কি খাবার পাবো? নিশ্চয় জনাব, চলুন আপনার ভাই বোনকে ডেকে নেবেন দয়া করে। সকালবেলা আনন্দ রুমের দরজায় দাঁড়িয়ে উকি মারল। সোহা তখন বিছানা ছাড়ছে। ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো কাজে চলে গেছে। কোনো দরকার আনন্দ? হ্যাঁ, দরকার ছিল। বলো। আমাকে কিছু টাকা দাও। টাকা দিয়ে কি করবে? দরকার ছিল। আমি বুঝলাম দরকার, কিন্তু কি দরকার তাই বলো। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাব, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, তাই ভাইয়ের কাছে এসেছিলাম। সত্যি? হ্যাঁ। সকালের খাবার খেয়েছো? বাইরে থেকে খেয়ে নেব। আজকাল ঠিকমতো খাওয়া দাওয়া করো না। চেহারার অবস্থা কি হয়েছে আয়নায় দেখেছো? তোমাকে দেখে মানুষ ভয় পেয়ে যাবে। কয়েকদিন আগে জ্বর থেকে উঠলাম, তাই শরীরের এই অবস্থা। রাতে ঘুম হয় না, অস্থির অস্থির লাগে। তোমার কাণ্ড কারখানা আমার খুব একটা বেশি সুবিধার মনে হচ্ছে না। কি হয়েছে বলো তো? কাল রাতে খেতে বসে দেখলাম ভালো করে খেতেও পারলে না, সারাদিন রুমে বসে থাকো। খাওয়ার প্রতি এত অনীহা সৃষ্টি হলে কি করে চলবে? ভাবি তুমিও প্লিজ ভাইয়ের মতো বকাবকি শুরু করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। কয়টা টাকা দাও না, বন্ধুদের সাথে অনেকদিন সময় দেওয়া হয় না। আচ্ছা অপেক্ষা করো, আমি দিচ্ছি। সোহা টাকা নিয়ে এলে সেখানে নয়না উপস্থিত হলো। ওকে কিসের টাকা দিলে ভাবি? 2 দিন পর পর এত টাকার প্রয়োজন হয় কেন ওর? সেদিন আমার পার্স থেকে 1000 টাকা মেরে দিয়েছে, আজ আবার ভাবির কাছ থেকে টাকা চাইতে এসেছিস। এত টাকা খরচ করিস কেন? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সব টাকা নষ্ট করছিস। কাজকর্ম করে নিজের খরচ চালাতে পারিস না? কত হাত পাতবি? বেশি কথা বলিস কেন? ভাবি আমাকে টাকা দিছে বলে কি তোর হিংসা হচ্ছে? তুই নে, মানা করছে কে? আমি তোর মতো অপব্যয়ী নই, কারণে অকারণে টাকা নষ্ট করি না। তুই দিনকে দিন টাকা উড়িয়ে বেড়াচ্ছিস। ভাইয়ের কষ্ট করে টাকা ইনকাম করে, শুধু শুধু বন্ধুদের নিয়ে টাকা নষ্ট করছিস। চাকরি বাকরি খোঁজ, নিজের খরচ নিজে চালাতে শিখ। 2 দিন পর বউ আসবে, তখন কি ভাইয়ের টাকায় বউকে খাওয়াবি? মারবো এক থাপ্পড়। তুমি পরশু বাবার বাড়ি ছিলে, সেদিন ভাইয়ের থেকে টাকা নিয়েছে। ও এর মধ্যে আরও টাকা নিয়েছে? হ্যাঁ, তোমাকে কি বললাম, এ সপ্তাহে এই নিয়ে 4 বার টাকা নিল। এত টাকা দিয়েও কি করে? কি করবে, বন্ধু সমাজ আছে না, সে সমাজের সেবা করে, প্রায় তাদেরকে কাঙাল ভোজ দেয়। সোহা চিন্তিত চোখে নয়নার দিকে তাকালো, তারপর দৌড়ে আনন্দের রুমে চলে গেল। অনেক রাত করে আনন্দ ফিরল। দরজা খুলল কাজের মেয়ে। বাসায় ঢুকে দেখে সবাই জেগে বসে আছে। কি ব্যাপার রোজিনা, আজকে তুমি এত রাতে বাসায় যে? রোজিনা চুপ করে আছে। সবাই একসাথে বসে আছো কেন? তোমায় স্বাগতম করতে। মানে? তোর চোখ এত লাল কেন? কি জানি গিয়েছে, ইচ্ছে মতো চুলকালাম তাই লাল হয়ে গেছে। চোখে কিছু গেলে হেলে দুলে হাঁটতে হয় বুঝি? চাইপাশ ঘিরলে তো এমন হবেই। চাইফাস বলতে কি বুঝালি? তুমি যা বুঝলে। তোমাদের কি হয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি। এটা কি? অদ্ভুত, দেখতে পাচ্ছ এটা একটা ইঞ্জেকশন, আমাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন? আমরাও দেখতে পাচ্ছি এটা একটা ইঞ্জেকশন। তোর রুমে এটা কি করে এলো? তুই ইঞ্জেকশন দিয়ে কি করিস? আমি ইঞ্জেকশন দিয়ে কি করব? সেটাই তো জিজ্ঞেস করছে তোমার ভাইয়া। তুমি ইঞ্জেকশন দিয়ে কি করো? এটা তোমার ঘর থেকে মিলেছে।
ভাইয়া, একটা ব্যবহার করা ইঞ্জেকশন তুই তোর বন্ধু থেকে নিয়ে এসেছিস, যুক্তিটা হাস্যকর হয়ে যায় না? মিথ্যে বলে লাভ নেই, আমি রোজিনার থেকে সবটা জেনে গেছি। আনন্দ চোখ লাল করে রোজিনার দিকে তাকালো। রোজিনা ভয়ে ভয়ে বলল, আমার দোষ নেই ছোট ভাইজান, ভাবি আমারে এমন গাজী ভাগের মতো দোষছে, আমি ডরাই গেছিলাম, তাই সব কইয়া দিছি। তোকে টাকা আমি এর জন্য দিয়েছিলাম? তুই ইঞ্জেকশন ময়লা ছুটিতে ফেলেছিলি কেন? আমি সোজা ড্রেনে ফেলতে বলেছিলাম। যেদিন হালাইতে কইছিলেন, ভাবি আমারে ডাকতে ডাকতে আমার দিকে আইতেছিল, আমি এটা পলানোর লাইগা ঝুড়িতে ফালাইয়া দিছিলাম, ভাবছিলাম পরে ফালাইয়া দমো, কামের চাপে ভুলে গেছিলাম। যখন মনে পড়লো তখন ইঞ্জেকশন ভাবির হাতে পড়ে গেছে। আমি তোকে জানে মেরে ফেলে আঁচড় কেটে দেখা, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। অমানুষ হচ্ছে, ইঞ্জেকশন দিয়ে ড্রাগ নেওয়া হচ্ছে, সে খবর জেনে যাওয়াই ও আরেকজনকে মেরে ফেলতে চাচ্ছে। ছি ভাইয়া, তোর এত অধপতন হয়েছে? হবে না কেন, সঙ্গদোষে লোহা বাসে, বখাটে ছেলেদের সাথে চললে এমনই হবে। হ্যাঁ, আমি ড্রাগে আসক্ত, কার কোনো সমস্যা? আমার ড্রাগে শান্তি লাগে। আমার বন্ধুরা আমাকে শান্তিতে থাকার ওষুধ জানিয়ে দিয়েছে, এটা খেলে সকল দুঃখ থেকে মুক্ত থাকা যায়। অপূর্ব সামনে এসে আনন্দকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, তোর কিসের এত দুঃখ? চাপ দিয়ে পিঠের ছাল তুলে ফেলবো বেয়াদব। ছ্যাফেস গেলে আবার বড় বড় কথা বলা হচ্ছে। আমার কোনো দুঃখ নেই, এসব নিলে ভালো লাগে তাই নেই। এখানেকে শান্তি যে তোমার কত বড় ক্ষতি করছে তা যদি তুমি বুঝতে, তাহলে আমার বন্ধু নামক শত্রু আর ড্রাগ দুটোকে তুমি বর্জন করতে। কোনো প্রকৃত বন্ধু কখনো বন্ধুকে বিপদে ঠেলে দেয় না। যারা তোমাকে ড্রাগের প্রতি আসক্ত করছে তারা তোমার বন্ধু নয়, ওরা বন্ধু নামের কলঙ্ক। তুই এমন কিছু করবি তা আমি কখনো ভাবতেও পারিনি। ড্রাগ ভালো জিনিসটা ভাই, এটা তোকে পুরোপুরি নিঃশেষ করা না অবধি ছাড়বে না। এটা ধীরে ধীরে তোকে অন্ধকার জগতে ডুবিয়ে দিবে। তুই না চাইতেও অপরাধের সাথে জড়িয়ে পড়বি, তোর নাম আর আনন্দ থাকবে না। এত ক্যাচক্যাচ ভালো লাগছে না, আমার প্রচুর ঘুমে দৌড়াচ্ছে, আমি যাই, কাল সকালে সব শুনবো। অপূর্ব ক্ষেপে মারতে গেলে সোহা ধরে ফেলল। আনন্দ রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল। তুমি আমাকে আটকালে কেন? ওকে আমি মেরে বাসা থেকে তাড়াবো। পাগলের সাথে পাগলামি করবে? ওকে বাসা থেকে তাড়িয়ে দিলে এরকম নানা অপরাধে জড়িয়ে পড়বে। ওকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করো, এটা সঠিক কাজ হবে। হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিক বলেছে, ভাইয়াকে রিহাবে পাঠাও, বাসে থাকলে কিছু বদলাবে না। ঠিক আছে দিন, ওকে কাছ থেকে ছাড়াই করে দিলাম, এটাই হলো শাস্তি। পরদিন রোজিনাকে ছাড়িয়ে দেওয়া হলো এবং রিহাবে খবর দেওয়া হলো। সেখানকার মানুষ এসে আনন্দকে নিয়ে গেছে। আনন্দ এখন রিহাবে আছে।